এসবি অনলাইন একাডেমিতে সকলকে স্বাগতম। আমি সুমন আছি তোমাদের সাথে। ছোট্ট বন্ধুরা, আজকে আমরা তৃতীয় শ্রেণীর 129 থেকে 131 পৃষ্ঠার মধ্যে যে অঙ্কগুলো রয়েছে এগুলোকে সবচেয়ে সহজ নিয়মে কিভাবে করে সমাধান করা যায় এই বিষয়টি শিখব। চলো তাহলে শুরু করা যাক। বন্ধুরা, আমরা যদি 129 পৃষ্ঠার একদম উপরে লক্ষ্য করি, এখানে বলা হয়েছে চতুর্ভুজ। আজকে আমরা শিখব যে চতুর্ভুজ কি। আমরা স্বাভাবিকভাবে যদি এটিকে বলার চেষ্টা করি তাহলে আমরা বলতে পারি চারটি সরল রেখা দ্বারা আবদ্ধ যে কোনো আকৃতিকে বলা হয় চতুর্ভুজ। দেখো, আমরা যদি আবারও এটিকে আরেকটু ভালোভাবে বোঝার চেষ্টা করি, আমরা বলেছি চারটি সরল রেখা দ্বারা আবদ্ধ যে কোনো আকৃতিকে বলা হয় চতুর্ভুজ। তাহলে চারটি সরল রেখা, যেমন আমরা ধরে নিচ্ছি যে এটি একটি সরল রেখা। আমরা কিন্তু এর আগেও শিখেছি খুব ভালো করে যে কোনো দাগকে কিন্তু আমরা বলতে পারি এক একটি রেখা। তাহলে এই যে একটি রেখা, এই একটি রেখা, তারপর হচ্ছে এই একটি রেখা এবং এই একটি রেখা। দেখো, এখানে কিন্তু মোট চারটি রেখা হয়েছে। একটি রেখা, দুইটি রেখা, তিনটি রেখা, চারটি রেখা। এখন আমাদের কি বলা হয়েছে যে চারটি রেখা দ্বারা আবদ্ধ যে কোনো আকৃতিকে বলা হয় হচ্ছে চতুর্ভুজ। আচ্ছা, চারটি রেখা দ্বারা আবদ্ধ কেন বলা হয়েছে? দেখো, এই যে চারটি রেখা আমরা দেখতে পাচ্ছি, এই চারটি রেখা দ্বারা কিন্তু এটিকে বন্ধ করে রাখা হয়েছে, তাই না? এখন যদি আমরা এরকমভাবে এই চিত্রটিকে দেখতাম যে এই যে রেখাটি রয়েছে, এই রেখাটি যদি এতটুকু পর্যন্ত থাকতো, আমরা ধরে নিচ্ছি এতটুকু, এবং এই রেখাটি এই পর্যন্ত রয়েছে, তাহলে এইখানেও কিন্তু চারটি রেখা রয়েছে, একটি, দুইটি, তিনটি, চারটি। তাহলে এই চারটি রেখা মিলে এটি কি একটি চতুর্ভুজ হয়েছে? এটি কিন্তু কোনো চতুর্ভুজ হয়নি। ঠিক আছে, যদি চতুর্ভুজ হতে হয় তাহলে কিন্তু তার এই চারটি রেখা দ্বারা আবদ্ধ হতে হবে, মানে কোনো ফাঁকা থাকা যাবে না। ঠিক আছে, মানে বন্ধ থাকতে হবে। যদি এরকম আবদ্ধ অবস্থায় থাকে, মানে বন্ধ অবস্থায় থাকে, যদি কোনো ফাঁকা না থাকে, তাহলে কিন্তু আমরা এটিকে বলতে পারি চতুর্ভুজ। তাহলে চতুর্ভুজকে দেখতে শুধু এরকমই হয় না বন্ধুরা, এরকম না, যে কোনো ধরনের কিন্তু হতে পারে। যেমন আমরা ধরে নিচ্ছি যে এই একটি রেখা, তারপর দেখো আরেকটি রেখা যদি এতটুকু সাইজের হয়, আরেকটি রেখা যদি এতটুকু সাইজের হয়, এবং আরেকটি রেখা যদি এতটুকু সাইজের হয়, এখানেও কিন্তু আমরা চারটি রেখা দেখতে পাচ্ছি, তাই না? একটি রেখা, দুইটি রেখা, তিনটি রেখা, চারটি রেখা। তাহলে এইটাও কিন্তু চারটি রেখা দ্বারা আবদ্ধ হয়েছে, তাই না? মানে এখানেও কিন্তু কোনো ফাঁকা নেই, যার কারণে এটিকেও কিন্তু আমরা বলতে পারি একটি চতুর্ভুজ। তাহলে যে সমস্ত আকৃতিগুলোর আমরা দেখব যে চারটি রেখা রয়েছে বা চারটি বাহু রয়েছে, এগুলোকে কিন্তু এক একটি বাহুও বলা যায়। হ্যাঁ, আমরা কিন্তু এটিকে একটি বাহু, এটিকে একটি বাহু, অর্থাৎ প্রত্যেকটিকে কিন্তু এক একটি বাহুও বলতে পারি। তার মানে যে সমস্ত চিত্রগুলোর আমরা দেখব যে চারটি বাহু রয়েছে বা চারটি রেখা দ্বারা সে আবদ্ধ অবস্থায় রয়েছে, হ্যাঁ, তার মানে এইভাবে করে আবদ্ধ রয়েছে, কোনো ফাঁকা নেই, এমন সব চিত্রগুলোকেই কিন্তু আমরা বলতে পারি হচ্ছে চতুর্ভুজ। আশা করি খুব সহজেই তোমরা এটি বুঝতে পেরেছো। এবার যদি একটু বইয়ের দিকে লক্ষ্য করি, দেখো এখানে শুরুতেই আমাদেরকে বলা হয়েছে আমরা এই চিত্রগুলোর মধ্যে কি কি মিল ও অমিল খুঁজে পাই। দেখো, আমরা কিন্তু পাশে তিনটি চিত্র দেখতে পাচ্ছি, একটি, দুইটি, তিনটি। তাহলে এই তিনটি চিত্রের মধ্যে আমাদের বলা হয়েছে যে কি কি মিল এবং কি কি অমিল খুঁজে পাই। এই তিনটি চিত্রের মধ্যে মিল রয়েছে কোথায় দেখো তো? আমরা দেখতে পাচ্ছি এই তিনটি চিত্রের মধ্যে কিন্তু একটি জায়গাতে মিল রয়েছে, সেটি হচ্ছে এটিও একটি চতুর্ভুজ, এটিও একটি চতুর্ভুজ, এটিও একটি চতুর্ভুজ। তার মানে ওরও চারটি বাহু রয়েছে, ওরও চারটি বাহু রয়েছে, ওরও চারটি বাহু রয়েছে। এবং আরেকটি মিল যেটি রয়েছে সেটি হচ্ছে এই যে চতুর্ভুজ, দেখো এই চতুর্ভুজের কিন্তু এইখানে একটি কোণ রয়েছে, দুইটি কোণ, তিনটি কোণ, চারটি কোণ, এবং এইটিরও কিন্তু দেখো চারটি কোণ রয়েছে, এবং এই চতুর্ভুজেরও কিন্তু চারটি কোণ রয়েছে। তাহলে এইগুলো হচ্ছে কি এই তিনটি চিত্রের মধ্যে মিল। এবং অমিলগুলো এবারে যদি একটু লক্ষ্য করে দেখো, আমরা দেখতে পাচ্ছি যে এইখানে যে চিত্রটি রয়েছে, এই চিত্রে এই যে চারটি বাহু রয়েছে, চারটি বাহু কিন্তু সমান, অর্থাৎ এই বাহুটি যতটুকু, এই বাহুটি কিন্তু ঠিক ততটুকু, এবং এটি অর্থাৎ এই চারটি বাহু কিন্তু একই সাইজের, মানে একই সমান লম্বা। কিন্তু যদি পাশের চিত্রটিকে আমরা লক্ষ্য করি, এই চিত্রে আমরা দেখতে পাচ্ছি যে এই বাহুটি এবং এই যে বাহু, এই যে বিপরীত যে দুটি বাহু রয়েছে, ওর বিপরীত কিন্তু ও, তাই না? এবং ওর বিপরীত ও। তাহলে এই যে বিপরীত বাহুগুলো রয়েছে, এই দুটি বাহু হচ্ছে সমান এবং এই দুটি বাহু কিন্তু সমান। আবার দেখো এইটির সাথে কিন্তু এটিকে আমরা মিল করতে পারবো না, এটি এবং এটির সাইজ কিন্তু আলাদা, তাই না? তাহলে আমরা এখানে পাচ্ছি হচ্ছে এই চতুর্ভুজটির
বিপরীত বাহুগুলো কিন্তু সমান এবং এই চতুর্ভুজটির প্রত্যেকটি বাহু কিন্তু সমান। এরপরে দেখো যদি পাশের চিত্রটিকে লক্ষ্য করি, এইখানে কি অমিল রয়েছে, এইখানে আমরা দেখতে পাচ্ছি এখানে যে 4টি বাহু রয়েছে, দেখো এর প্রত্যেকটি বাহু কিন্তু একটি থেকে আরেকটি আলাদা। যেমন এটি হচ্ছে সবচেয়ে ছোট, তারপরে দেখো এটি থেকে কিন্তু এটি আরেকটু বড়, এর চেয়ে কিন্তু এটি আরেকটি বড়, আরেকটু বড়, তাই না? এবং এর চেয়ে কিন্তু এই যে বাহুটি এটি কিন্তু আরও একটু বড়। তার মানে এখানে 4টি যে বাহু রয়েছে, 4টি বাহু কিন্তু 4 রকম সাইজের। ঠিক আছে, আচ্ছা তাহলে আমরা কিন্তু এখান থেকে মিল এবং অমিল খুঁজে পেয়েছি। এবারে যদি আমরা একটু নিচে লক্ষ্য করি, এখানে আমরা যে ছেলে শিশুটিকে দেখতে পাচ্ছি, সে কি বলেছে? সে বলেছে আমরা দ্বিতীয় শ্রেণীতে চতুর্ভুজাকৃতি সম্পর্কে শিখেছি। আমার মনে হচ্ছে 3টি চিত্রই চতুর্ভুজাকৃতির। সে বলেছে আমরা দ্বিতীয় শ্রেণীতে কিন্তু চতুর্ভুজ আকৃতি সম্পর্কে শিখেছি এবং তার মনে হচ্ছে কি এই 3টি চিত্রই চতুর্ভুজ বা চতুর্ভুজ আকৃতির। তাহলে আমরা কি এটিকে চতুর্ভুজ আকৃতির বলতে পারি? হ্যাঁ, আমরা কিন্তু এটিকে চতুর্ভুজ আকৃতির বলতে পারি, কারণ এর 4টি করে কিন্তু বাহু রয়েছে এবং 4টি আবদ্ধ বাহু কিন্তু রয়েছে। তার মানে কি এটি চতুর্ভুজ। এরপরে দেখো যদি একটু নিচে লক্ষ্য করি, এইখানে কিন্তু আমরা একটি মেয়ে শিশুকে দেখতে পাচ্ছি। সে কি বলেছে? সে বলেছে চিত্র 3টিরই 4টি বাহু ও 4টি কোণ রয়েছে। আমরা কিন্তু একদম শুরুতে যেটি লক্ষ্য করেছিলাম, তাই না? যে 3টি চিত্রের মধ্যেই কিন্তু 4টি করে বাহু রয়েছে, 4টি বাহু, ওর 4টি বাহু, ওরও 4টি বাহু, এবং এই প্রত্যেকটি চিত্রে কিন্তু 4টি করে কোণ রয়েছে। কোণ মানে কি? আমরা কিন্তু গত পর্বে শিখেছি যে কোণ মানে হচ্ছে কোণা। দেখো এই একটি কোণা, এই একটি কোণা, এই একটি কোণা, এই একটি কোণা। তাহলে ওরও 4টি কোণা রয়েছে, ওরও 4টি কোণা এবং ওরও কিন্তু 4টি কোণা রয়েছে। এরপরে দেখো যদি আর একটু নিচে আমরা চলে যাই, এখানে দেখো এই যে টিয়া পাখিটি রয়েছে, সে বলেছে একটি আকৃতি যা 4টি সরল রেখা দ্বারা আবদ্ধ তাকে চতুর্ভুজ বলে। আমাদের বলা হয়েছে যে একটি আকৃতি যা 4টি সরল রেখা দ্বারা আবদ্ধ। আমি তোমাদেরকে একদম শুরুতে যে বিষয়টি বুঝিয়েছি যে 4টি সরল রেখা দ্বারা আবদ্ধ যে কোনো আকৃতিকে আমরা কি বলতে পারি? চতুর্ভুজ বলতে পারি, বা তাকে বলা হয় চতুর্ভুজ। এবারে যদি আরেকটু নিচে আমরা চলে যাই, এখানে 1 নম্বরে আমাদেরকে বলা হয়েছে পাশের চতুর্ভুজ দুইটির মধ্যে পার্থক্য কী? আচ্ছা, আমাদের বলা হয়েছে পাশে যে 2টি চতুর্ভুজ রয়েছে, দেখো এটিও কিন্তু একটি চতুর্ভুজ, এটিও একটি চতুর্ভুজ। কারণ হচ্ছে কি, ওরও দেখো 4টি বাহু রয়েছে এবং ওরও কিন্তু 4টি বাহু রয়েছে। ওর 4টি বাহু কোথায়? 1টি বাহু, 2টি বাহু, 3টি বাহু, 4টি বাহু, এবং ওর 4টি বাহু 1টি বাহু, 2টি বাহু, 3টি বাহু, 4টি বাহু, যার কারণে কিন্তু ওরা দুজনেই চতুর্ভুজ। চতুর্ভুজ কিন্তু বিভিন্ন আকৃতির হতে পারে, ঠিক আছে? শুধুমাত্র 4টা যদি বাহু থাকে তাহলে কিন্তু আমরা তাকে চতুর্ভুজ বলতে পারি। এখন আমাদের বলা হয়েছে এই যে 2টি চতুর্ভুজ, এই 2টি চতুর্ভুজের মধ্যে পার্থক্য কি? পার্থক্য বলতে আমরা কি বুঝি? যে এই 2টি চতুর্ভুজের মধ্যে অমিল কোথায় রয়েছে। দেখো আমরা যদি এগুলোকে একটু লক্ষ্য করি, আমরা দেখতে পাচ্ছি এই যে চতুর্ভুজটি, এই চতুর্ভুজের যে 4টি বাহু রয়েছে, প্রত্যেকটি বাহুর সাইজ কিন্তু আলাদা, তাই না? দেখো আমরা দেখতে পাচ্ছি এইটি যে এই বাহুটির সাইজ এবং এই বাহুটির সাইজ কিন্তু এক নয়, আবার এই বাহুটির সাইজ কিন্তু আলাদা, এটির সাইজও আলাদা। কিন্তু এইখানে যদি আমরা লক্ষ্য করি, এইখানে আমরা দেখতে পাচ্ছি এই যে বাহু, এই বাহুর সাইজ এবং এই বাহুর সাইজ কিন্তু সমান। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি এই যে বিপরীত বাহু, তাই না? এর বিপরীতে কি রয়েছে? ও রয়েছে, এবং ওর বিপরীতে রয়েছে ও। তাহলে ওর সমান ও এবং এটির সমান এটি। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে বিপরীত বাহুগুলো সমান, কিন্তু এই চতুর্ভুজের প্রত্যেকটি বাহু কিন্তু অসমান, তাই না? তাহলে এটি হচ্ছে কি এখানের পার্থক্য, তার মানে অমিল। এবারে দেখো আমরা নিচে যে মেয়ে শিশুটিকে দেখতে পাচ্ছি, সে বলেছে এগুলোর কোণগুলো লক্ষ্য করি। আচ্ছা, আমরা কিন্তু বাহুটাকে শুধু লক্ষ্য করেছি, এবার যদি কোণগুলোকে লক্ষ্য করি, কোণ হচ্ছে কি? কোণ মানে কোণা, আমরা কিন্তু এর আগে শিখেছি। তাহলে এই যে কোণাগুলো রয়েছে, এই একটি কোণা, এই একটি কোণা, এই একটি কোণা এবং এই একটি কোণা, এখানে যে 4টি কোণা রয়েছে, 4টি কোণা কিন্তু আলাদা আলাদা সাইজের। যখন বাহুর সাইজ আলাদা হয়ে যাবে তখন কিন্তু কোণগুলো আলাদা হয়ে যাবে, এটি কিন্তু অটোমেটিক্যালি আলাদা হয়ে যাবে, ঠিক আছে? এবং দেখো এই চিত্রটিকে যদি লক্ষ্য করি, এখানে আমরা দেখতে পাচ্ছি এই যে কোণা, এই কোণা, এই একটি কোণা এবং এই একটি কোণা, এখানে যে 4টি কোণে 4টি কোণা কিন্তু সমান আমরা দেখতে পাচ্ছি। হয়তো এই বাহুটা এবং এই বাহুটা একটু লম্বায় বড়, কিন্তু এই যে কোণাগুলো রয়েছে
এই চারটি কোণা কিন্তু সমান। তাহলে আমরা এই দুটি চিত্রের মধ্যে পার্থক্য পাচ্ছি হচ্ছে এই চতুর্ভুজের চারটি কোণা সমান এবং এই চতুর্ভুজের চারটি কোণা অসমান। এবারে আরেকটু নিচে আমরা লক্ষ্য করে দেখতে পাচ্ছি এখানে বলা হয়েছে যে চতুর্ভুজের চারটি কোণই সমকোণ তাকে আয়ত বলে। আমাদের বলা হয়েছে কি যে চতুর্ভুজের চারটি কোণই সমকোণ। আমরা দেখতে পাচ্ছি দেখো এই যে চিত্রটি আমরা দেখেছি এই চিত্রের চারটি কোণ কিন্তু সমান, তাই না, বা সমকোণ। আমরা কিন্তু এর আগের পর্বে শিখেছি যে সমকোণ কি, তাই না। তাহলে আমরা এখানে যে চারটি কোণ দেখতে পাচ্ছি এই চারটি কোণ কিন্তু সমকোণ। তোমরা যদি সমকোণ সম্পর্কে ভালো করে না জেনে থাকো, না বুঝে থাকো, তাহলে এর আগের পৃষ্ঠার যে ভিডিওটি রয়েছে তোমরা এটি খুব ভালো করে দেখো, তাহলে কিন্তু খুব সহজেই সমকোণ সম্পর্কে তোমরা খুবই সুন্দর একটি ধারণা নিতে পারবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি কি এইখানে চারটি কোণ কিন্তু সমকোণ এবং আমাদের বলা হয়েছে যে যে চতুর্ভুজের চারটি কোণ সমকোণ হয় তাকে বলা হয় আয়ত। তার মানে আমরা এটিকে কি বলতে পারি, আমরা কিন্তু এটিকে বলতে পারি আয়ত। আশা করি তোমরা সকলেই বুঝতে পেরেছো। আবার দেখো যদি এই যে দুটি বাহু আমরা দেখতে পাচ্ছি এই দুটি বাহু যদি আরও বড় হতো এই পর্যন্ত এবং এই পর্যন্তও যদি হতো তাতেও কিন্তু এটি আয়ত হতো, কারণ এই দুটি বাহু যতই বড় হোক না কেন ওদের কোণগুলো কিন্তু একই রকমই থাকতো, তাই না বন্ধুরা। যার কারণে যদি কোণের পরিবর্তন না হয়, কোণগুলোর সাইজ যদি একই রকমই থাকে তাহলে সেটিকে কিন্তু আমরা বলতে পারি হচ্ছে আয়ত। তার মানে এটি হচ্ছে একটি আয়ত। এরপর যদি আরেকটু নিচে লক্ষ্য করি এখানে আমাদের বলা হয়েছে আয়তটিকে নিচের চিত্রের মতো করে বিভিন্ন উপায়ে ভাঁজ করে বাহুগুলোর দৈর্ঘ্য লক্ষ্য করি। দেখো আমাদের বলা হয়েছে যে এই যে একটি আয়ত, এই আয়তকে আমাদের কি করতে বলা হয়েছে, নিজের চিত্রের মতো করে বিভিন্ন উপায়ে ভাঁজ করতে বলা হয়েছে। যেমন এটিকে এই যে চিত্রটি আমরা দেখতে পাচ্ছি এই চিত্রের এই মাঝ বরাবর কিন্তু একটি ভাঁজ দেওয়া হয়েছে, মানে এই পাশ থেকে এই পাশে কিন্তু একটি ভাঁজ দেওয়া হয়েছে। যখন ভাঁজ দেওয়া হলো তখন কিন্তু কাগজটা এই যে এরকম হলো। দেখো আমরা কিন্তু এরকম একটি কাগজ দেখতে পাবো, ঠিক আছে। আবার এই কাগজটিকে যখন আমরা এইভাবে করে ভাঁজ দেবো, মানে উপর থেকে নিচে যখন ভাঁজ দেবো তখন কাগজটা হবে কীরকম, এই যে দেখো এরকম কিন্তু আমরা পাবো। এখন আমাদের নিচে বলা হয়েছে একটি আয়তের বিপরীত বাহুগুলোর দৈর্ঘ্য একই। অর্থাৎ যখন আমরা এই আয়তকে ভাঁজ করলাম, ভাঁজ করার পরে আমরা কি এখানে কিন্তু দুটি অংশ পাবো, তাই না, এই সামনে একটি অংশ এবং পিছনে একটি অংশ। আমরা এই যে দুটি অংশ পাবো এই দুটি অংশই আমরা দেখব কি একই সমান। আবার এই আয়তকে যখন আমরা উপর থেকে নিচে ভাঁজ করব তখন কিন্তু আমরা এখানেও দুটি অংশ পাবো, এই উপরের যে অংশটি এবং নিচে যে অংশটি আমরা দেখব কি যে এখানে দুটি অংশ সমান। অর্থাৎ এবং আমরা আরেকটি জিনিস লক্ষ্য করব সেটা হচ্ছে বিপরীত বাহু। বিপরীত বাহু বলতে কি বোঝায়, এই যে বাহুটি রয়েছে এর বিপরীতে রয়েছে এই বাহুটি। তাহলে এই বাহুটিকে যখন আমরা ভাঁজ করব, হ্যাঁ, যখন আমরা উপর থেকে নিচে ভাঁজ করব তখন কিন্তু এই দেখো এই বাহুটি এবং এই বাহুটি এক জায়গাতে চলে আসছে। এটি হচ্ছে উপরের বাহু এবং এটি হচ্ছে নিচের বাহু। আমরা দেখব কি যে এই বাহু এবং এই বাহু একই পরিমাণ লম্বা, মানে দৈর্ঘ্যে কিন্তু দুটি একই থাকবে, ঠিক আছে। আবার দেখো এইটিকে যখন আমরা ভাঁজ করলাম, ভাঁজ করার পরে দেখো এই বাহু এবং এই বাহু কিন্তু এইখানে এক জায়গাতে চলে আসছে এবং আমরা যখন ভাঁজ করব তখন আমরা দেখব যে এই বাহুটি এবং এই বাহুটি দুটি বাহু কিন্তু সমান। অর্থাৎ আয়তের ক্ষেত্রে কিন্তু বিপরীত যে বাহুগুলো থাকে এগুলো দৈর্ঘ্যের দিক থেকে একই হয়ে থাকে। এরপরে যদি আমরা পরবর্তী পৃষ্ঠায় চলে যাই, 130 পৃষ্ঠার একদম উপরে 2 নম্বরে বলা হয়েছে পাশের চতুর্ভুজ দুইটির মধ্যে কি কি মিল ও অমিল আছে তা খুঁজে বের করি। দেখো আমরা কিন্তু এখানে পাশাপাশি দুটি চতুর্ভুজ দেখতে পাচ্ছি, তাহলে এই দুটির মধ্যে কি কি মিল রয়েছে এবং কি কি অমিল রয়েছে এগুলো কিন্তু আমাদের খুঁজে বের করতে বলা হয়েছে। আমরা যদি প্রথমে মিলগুলোকে লক্ষ্য করি, দেখো মিল রয়েছে কিন্তু একটি জায়গাতে, সেটি হচ্ছে এইখানে যে চারটি কোণ রয়েছে, দেখো এই একটি কোণ, দুইটি কোণ, তিনটি কোণ, চারটি কোণ। এই চারটি কোণ কিন্তু আমরা দেখতে পাচ্ছি একই সমান, তাই না, মানে এগুলো হচ্ছে সমকোণ। এবং এই চিত্রে যে চারটি কোণ রয়েছে, একটি কোণ, দুইটি কোণ, তিনটি কোণ, চারটি কোণ, এই চারটি কোণও কিন্তু সমান। তার মানে ও কিন্তু এক সমকোণ করে, তাই না। তাহলে এখানের চারটি কোণ এক সমকোণ এবং এখানের চারটি কোণ হচ্ছে কি এক সমকোণ করে রয়েছে। তার মানে কিন্তু আমরা এখানে এই দুটি চিত্রের মধ্যে কোণের মধ্যে কিন্তু আমরা মিল দেখতে পাচ্ছি। এবারে যদি আমরা অমিল খুঁজে বের করার চেষ্টা করি, দেখো অমিল হচ্ছে কোথায়, আমরা দেখতে পাচ্ছি এই চিত্রটির এই যে বাহুটি, এই বাহুটি এবং এর যে বিপরীত বাহু, বিপরীত মানে কি উল্টো সাইডে যে
বাহুটি থাকে। তাহলে ওর উল্টো সাইডে রয়েছে ও, তাহলে এই যে বিপরীত বাহুগুলো, এই বাহু এবং এই বাহু কিন্তু সমান। আবার এই বাহু এবং এই বাহু অর্থাৎ এর বিপরীতে কিন্তু রয়েছে এই বাহুটি, তাই না? তাহলে ও এবং ও, ওরা দুজন সমান এবং ওরা দুইজন সমান। তার মানে এই চিত্রটির বিপরীত বাহুগুলো হচ্ছে সমান। কিন্তু এই চিত্রটিকে যদি আমরা লক্ষ্য করি, এই চিত্রের প্রত্যেকটি বাহু কিন্তু একই সমান, তাই না? এই বাহু, এই বাহু, এই বাহু এবং এই বাহু, প্রতিটি বাহুই কিন্তু সমান। তাহলে এটি হচ্ছে কি অমিল। যেমন এখানের প্রত্যেকটি বাহু কিন্তু সমান নয়, কিন্তু এখানের প্রতিটি বাহুই সমান। এবারে দেখো, যদি একটু নিচে লক্ষ্য করে, এখানে যে ছেলেটি রয়েছে সে কি বলেছে? সে বলেছে আমি কিছু মিল খুঁজে পেয়েছি, চতুর্ভুজ দুইটির কোণগুলো সমকোণ। অর্থাৎ আমরা শুরুতে যে মিল খুঁজে পেয়েছি, যে এইখানের যে কোণগুলো রয়েছে এগুলোও সমকোণ, এগুলোও সমকোণ, এবং বিপরীত বাহুগুলোর দৈর্ঘ্য সমান। এই দেখো, এখানের বিপরীত বাহু মানে আমি যেটি বলেছি যে এই বাহুটি এবং এই বাহুটি কিন্তু সমান, এই বাহুটি এই বাহুটি সমান, ওর ক্ষেত্রেও এই বাহুটি এই বাহুটি সমান, এই বাহুটি এই বাহুটি সমান। কিন্তু এবার আমাদের কি বলা হয়েছে দেখো, দুইটি চিত্রই আয়ত। যখন আমরা জানি যে যে কোনো চতুর্ভুজের যখন চারটি কোণ সমান থাকে তখন কিন্তু সেটিকে আমরা বলতে পারি আয়ত। তার মানে এটিকেও আমরা আয়ত বলতে পারি, এটিকেও আমরা আয়ত বলতে পারি। এবারে আরেকটু নিচে যদি লক্ষ্য করি, এখানে বলা হয়েছে দ্বিতীয় চতুর্ভুজটিতে দ্বিতীয় চতুর্ভুজটিকে নিচের চিত্রের মতো করে ভাঁজ করে বাহুগুলোর দৈর্ঘ্য লক্ষ্য করি। দ্বিতীয় চিত্রটি হচ্ছে কোনটা? দ্বিতীয় চিত্র কিন্তু আমাদের এটি, তাই না? এখন বলা হয়েছে এই চিত্রটিকে আমাদের নিচের চিত্রের মতো করে ভাঁজ করতে বলা হয়েছে। যেমন আমরা শুরুতে এই চিত্রটিকে কিন্তু আমাদের এখানে দেখানো হচ্ছে, আমরা কি করব, এই চিত্রটিকে বা এই কাগজটিকে আমরা শুরুতে কি করব, উপর থেকে নিচে ভাঁজ করব। যেন এই দেখো আমাদের ভাঁজের দাগটা কিন্তু এখানে দেখানো হচ্ছে। আমরা যখন উপর থেকে নিচে ভাঁজ করব তখন আমরা কি দেখব? আচ্ছা, আমাদের কিন্তু কয়েক সিস্টেমে ভাঁজ করতে বলা হয়েছে। আমরা উপর থেকে নিচে ভাঁজ করব, তারপর হচ্ছে এই পাশ থেকে এই পাশে ভাঁজ করব, তাহলে আমাদের ভাঁজটা পড়বে কিন্তু এই সোজা। এবং পরবর্তীতে আমরা আর কীভাবে ভাঁজ করব, আমরা কিন্তু এই কোণাকুনি, এই কোণা থেকে এই পর্যন্ত কিন্তু আমরা ভাঁজ করব। হ্যাঁ, মানে এই কোণাটা আসবে হচ্ছে এই কোণার কাছে, ভাঁজটা পড়বে হচ্ছে এই কোণাকুনি পড়বে। এবারে আমরা যখন ভাঁজ করব তখন আমরা দেখব যে প্রতিটি বাহুর দৈর্ঘ্যই সমান। অর্থাৎ আমরা যখন এই বাহুটিকে এই বাহুর কাছে আনবো তখন আমরা কি দেখব, যে প্রতিটি বাহুর দৈর্ঘ্য সমান। আবার যখন এই বাহুটিকে যখন এই বাহুটির কাছে ভাঁজ করে আনবো তখনও দেখব কি, যে ওর সাথে ও মিলে গেছে। আবার যখন এই কোণাটাকে ভাঁজ করে আমরা ওর কাছে নিয়ে আসবো তখনও দেখব কি, যে এই কোণার সাথে এই কোণা মিলে গেছে। তার মানে হচ্ছে প্রতিটি বাহুর দৈর্ঘ্য সমান। এরপর একটু নিচে আমাদের কি বলা হয়েছে, যে আয়তের চার বাহুর দৈর্ঘ্য একই তাকে বর্গ বলে। এই দেখো, এখানে কিন্তু আরেকটি বিষয় আমাদের বোঝা রয়েছে, সেটি হচ্ছে আমরা জানি যে যে কোনো চতুর্ভুজে যদি চারটি কোণা মানে কোণ সমান থাকে তাহলে কিন্তু তাকে আমরা আয়ত বলি। এবারে বলা হয়েছে যে সকল আয়তের চার বাহুর দৈর্ঘ্য একই। যেমন এই যে আয়তটি আমরা দেখতে পাচ্ছি, এই আয়তের কিন্তু চারটি বাহুর দৈর্ঘ্য একই, মানে চারটি বাহু কিন্তু একই সমান, তাই না? তাহলে যেগুলোর চারটি বাহু একই সমান থাকবে তাকে আমরা বলবো হচ্ছে কি বর্গ, বা তাকে বলা হয় বর্গ। এবং এখানে বলা হয়েছে সকল বর্গই আয়ত। আচ্ছা, এই যে বর্গটি আমরা এখানে দেখতে পাচ্ছি, এই বর্গটিও কিন্তু আয়তের একটি অংশ, মানে এটিকে কিন্তু আয়ত বলা হয়। ঠিক আছে? আচ্ছা, এবারে দেখো, যদি আরেকটু নিচে আমরা লক্ষ্য করি, এখানে 3 নম্বরে বলা হয়েছে সহপাঠীদের সঙ্গে আলোচনা করে যে বস্তুগুলোর তল আয়তাকার ও বর্গাকার তা বের করি এবং কারণ ব্যাখ্যা করি। আচ্ছা, এখানে কিন্তু আমরা অনেকগুলো ছবি দেখতে পাচ্ছি। আমাদের বলা হয়েছে যে এই ছবিগুলোর মধ্যে যে সমস্ত বস্তুগুলোর তল আয়তাকার মানে আয়তের মতো বা বর্গাকার বা বর্গের মতো, তল মানে হচ্ছে কি, তল মানে হচ্ছে পাশ। আমরা কিন্তু গত পর্বে শিখেছি যে তল মানে পাশ। তাহলে যে সমস্ত জিনিসগুলোর পাশ হচ্ছে আয়তাকার এবং বর্গাকার সেগুলো কিন্তু আমাদের বের করতে বলা হয়েছে এবং কারণ ব্যাখ্যা করতে বলা হয়েছে। যেমন আমরা যদি শুরুতে লক্ষ্য করে দেখো, এখানে কিন্তু আমরা একটি পপকর্ন দেখতে পাচ্ছি। তাহলে পপকর্নের তল কেমন? তল মানে হচ্ছে পাশ। আমরা দেখতে পাচ্ছি যে নিচের যে পাশ রয়েছে এটি কিন্তু সমান, তাই না? সমান বলতে এটি কিন্তু চার কোণা হয়ে থাকে, মানে এর চার পাশ কিন্তু সমান হয়ে থাকে, তাই না? আবার উপরেও কিন্তু চার পাশ সমান হয়ে থাকে। তাহলে এটিকে কি বলতে পারি আমরা? আমরা কিন্তু এই উপরের পাশ এবং নিচের পাশকে কিন্তু বলতে পারি বর্গাকার। কারণ হচ্ছে যে সকল আয়তের চারটি বাহু সমান থাকে, মানে চারটি পাশ সমান থাকে, তাকে আমরা কি বলি?
আমরা কিন্তু তাকে কিন্তু আমরা বলি হচ্ছে বর্গ, তাই না? তার মানে এইখানের উপরের যেহেতু 4টি বাহু রয়েছে, 4টি বাহু সমান এবং নিচের 4টি বাহু সমান, তার মানে এটিকে কিন্তু আমরা বলতে পারি বর্গাকার। এবং এই যে পাশটি রয়েছে দেখো, এই পাশটিকে কি আমরা আয়তকার বলতে পারি? আয়তকার কিন্তু বলতে পারি না, কারণ এইখানে দেখো, এইখানে যে কোণটি রয়েছে এবং এইখানে যে কোণটি রয়েছে, এই দুইটি কোণ কিন্তু আলাদা সাইজের। কারণ হচ্ছে কি, এই বাহু এবং এই বাহু কিন্তু এক না। যদি বিপরীত পাশের বাহুগুলো সমান থাকে তাহলে কিন্তু প্রতিটি কোণ সমান হবে, কিন্তু এখানে বিপরীত বাহু যেহেতু সমান না, কারণ এই বাহুটি বড়, এই বাহুটি ছোট, যার কারণে কিন্তু এটিকে আমরা আয়তাকার বলতে পারি না। ঠিক আছে, কারণ আয়তাকার হতে হলে কিন্তু 4টি কোণ সমান হতে হয়, আর 4টি কোণ সমান হতে গেলে কিন্তু বিপরীত বাহুগুলো সমান হতে হবে, আর না হলে 4টি কোণ সমান হবে না। তাহলে এটিকে আমরা কি বলতে পারি? এর তলকে আমরা বলতে পারি হচ্ছে বর্গাকার। এরপরে দেখো, এখানে কিন্তু একটা চাকা দেখতে পাচ্ছি। এই চাকার যে পাশ রয়েছে, এই পাশটা কি আয়তাকার না বর্গাকার? এটি কিন্তু আয়তাকারও না এবং বর্গাকারও না। এরপরে এইখানে আমরা যে চকলেট দেখতে পাচ্ছি, দেখো এখানে কিন্তু আমরা চকলেট দেখতে পাচ্ছি। এই চকলেটের যে পাশ রয়েছে বা উপরে এবং নিচে যে সাইড রয়েছে, এই সাইডটি হচ্ছে কিসের আকৃতির? আমরা দেখতে পাচ্ছি এটি কিন্তু আয়তাকার, কারণ এর বিপরীত বাহুগুলো কিন্তু সমান। এইটির বিপরীত হচ্ছে এটি, এটির বিপরীত এটি, তাহলে এই দুটি বাহু সমান, এই দুটি বাহু সমান, যার কারণে কি এটিকে আমরা কি বলতে পারি? আয়তাকার। এরপরে দেখো, বলের কিন্তু যদি আমরা পাশটিকে লক্ষ্য করি, আমরা জানি যে বলের পাশ কিন্তু আয়তাকারও না এবং বর্গাকারও নয়। এরপরে এইখানে যে খেলনাটি দেখতে পাচ্ছি, এটির কিন্তু অনেকগুলো পাশ রয়েছে, তাই না? এবং প্রত্যেকটি পাশ আমরা দেখতে পাচ্ছি সমান, এবং প্রত্যেকটি পাশ যদি আমরা লক্ষ্য করি, এখানে যে 4টি বাহু রয়েছে, দেখো 1টি বাহু, 2টি বাহু, 3টি বাহু, 4টি বাহু, এই 4টি বাহু কিন্তু সমান, তাই না? তাহলে এটিকে আমরা কি আয়তাকার বলবো না বর্গাকার বলবো? আমরা জানি যার 4টি বাহু সমান থাকে তাকে বলা হয় বর্গাকার, তার মানে এটি হচ্ছে বর্গাকার। এরপরে দেখো, এখানে রয়েছে বই। বইয়ের যে পাশ আমরা দেখতে পাচ্ছি, এই পাশ কি আয়তাকার না বর্গাকার? বর্গাকার হতে হলে যেহেতু 4টি পাশ সমান হতে হয়, কিন্তু আমরা জানি যে বইয়ের কিন্তু 4 পাশ সমান থাকে না, একটু লম্বা থাকে, তাই না? এবং আমরা দেখতে পাচ্ছি যে বইয়ের এই যে বাহু এবং এই বিপরীত বাহু, এই দুটি বাহু কিন্তু সমান, এবং এই বাহু এবং এইটা, অর্থাৎ এই বিপরীত বাহুগুলো কিন্তু সমান। আর যখন বিপরীত বাহু সমান হয় তখন তাকে কি বলা হয়? আয়তাকার বলা হয়, তার মানে এটি হচ্ছে আয়তাকার। এরপরে দেখো, এখানে কিন্তু আমরা ক্রাম বোর্ড দেখতে পাচ্ছি। আচ্ছা, এই বোর্ডটি কি আয়তাকার না বর্গাকার? আমরা যেহেতু দেখতে পাচ্ছি যে 4টি পাশ সমান, এবং যার 4 পাশ সমান থাকে তাকে বলা হয় বর্গাকার, তার মানে এটি বর্গাকার। এরপরে যে বালতিটি দেখতে পাচ্ছি, এটি কিন্তু আয়তাকারও না এবং বর্গাকারও না। আচ্ছা, আমাদের কিন্তু তাহলে চিহ্নিত করা এবং ব্যাখ্যা করা হয়ে গেল। এরপরে দেখো, যদি আমরা আরেকটু নিচে চলে যাই, এখানে 4 নম্বরে বলা হয়েছে আয়তগুলোকে গোল দাগ দেই। আচ্ছা, এবার এখানে দেখো, আমাদের কিন্তু একটি আয়তকে গোল দাগ দিয়ে দেখানো হচ্ছে। তাহলে আমরা এখানে যে আয়তগুলো রয়েছে এগুলোকে কিন্তু আমরা এবারে গোল দাগ দিব। ঠিক আছে, যেমন এইখানে যেহেতু আমরা দেখতে পাচ্ছি একটি আয়ত, আয়ত আমরা কিভাবে বুঝবো? যার বিপরীত বাহুগুলো সমান এবং কোণগুলো সমান তাকে বলা হয় হচ্ছে আয়ত, তার মানে এটি কিন্তু একটি আয়তক্ষেত্র, তাই না? তাহলে এটিকে আমরা কী করবো? একটি গোল দাগ দিব। এরপরে এখানে দেখো, এটি আয়ত না, এটি আয়ত না, এটিও আয়ত না, এটি চতুর্ভুজ, কিন্তু এটি কিন্তু আয়ত না। আয়ত হতে হলে বিপরীত বাহুগুলো সমান হতে হয় এবং হচ্ছে কোণগুলোকে সমান হতে হয়, তাহলে এর কিন্তু বিপরীত বাহু সমান নয় এবং কোণগুলোও সমান নয়। এটি দেখো, এটি কিন্তু বিপরীত বাহু আমরা দেখতে পাচ্ছি সমান, মানে এটির বিপরীত এটি, এই দুটি সমান, এবং এর বিপরীত এটি, তার মানে এই বিপরীত বাহুগুলো কিন্তু সমান এবং কোণগুলো সমান, তার মানে এটিকে কী করবো? আমরা একটি গোল দাগ দেব। এরপরে দেখো, এটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে বিপরীত বাহু সমান, ওর বিপরীত ও এবং ওর বিপরীত ও, এই বিপরীত বাহু যেহেতু সমান, তার মানে এটিকেও কিন্তু আমরা একটি গোল দাগ দিব। যদিও এর 4টি বাহুই সমান, এটিকে কিন্তু আমরা বর্গ বলতে পারি, তাই না? কিন্তু বর্গ, আয়ত, আমরা এর আগে কিন্তু শিখেছি যে বর্গকেও কিন্তু আয়ত বলা হয়, এই জন্য আমরা এটিকেও একটি গোল দাগ দিয়ে দিলাম। এরপরে যদি আমরা পরবর্তী পৃষ্ঠায় চলে যাই, 131 পৃষ্ঠার একদম উপরে 5 নম্বর আমাদেরকে বলা হয়েছে যে চিত্রটি চতুর্ভুজ তার বাম পাশে টিক দেই। অর্থাৎ এখানে কিন্তু আমরা অনেকগুলো চিত্র দেখতে পাচ্ছি, এই চিত্রগুলোর মধ্যে যে চিত্রটি চতুর্ভুজ, চতুর্ভুজ মানে যার 4টি বাহু রয়েছে বা 4টি রেখা রয়েছে, সেগুলোকে বলা হয় হচ্ছে চতুর্ভুজ। তাহলে যে চিত্রটি চতুর্ভুজ তার বাঁ পাশে দেখো, এই যে হচ্ছে বাঁ পাশ, এই বাঁ পাশে আমাদের টিক চিহ্ন দিতে বলা হয়েছে। যদি এগুলো আয়ত বা বর্গ হয় তবে চিত্রের ডান পাশে
নাম লিখি। এইগুলোর মধ্যে যদি কোনোটি আয়ত হয় বা বর্গ হয় তাহলে এই দেখো এই পাশে কিন্তু চিত্রের ডান পাশে আমাদের নাম লিখতে বলা হয়েছে। এখানে নামের একটি ঘর আমরা দেখতে পাচ্ছি। এই নামের ঘরে কিন্তু আমাদের লিখতে হবে যে আয়ত বা বর্গ। আচ্ছা, শুরুতে যেহেতু আমাদের বলা হয়েছে যে চিত্রটি চতুর্ভুজ তার বাম পাশে টিক দিই, তাহলে আমরা এই কাজটুকু আগে করি। আগে আমরা দেখব যে কোন চিত্রটি এখানে চতুর্ভুজ, তার বাম পাশে আমরা টিক দেব। যেমন শুরুতে যে চিত্রটি দেখতে পাচ্ছি এটি কিন্তু একটি চতুর্ভুজ, কারণ এর 4টি বাহু রয়েছে, 1টি 2টি 3টি 4টি, যার কারণে এটি একটি চতুর্ভুজ। আমরা এই ঘরে একটি টিক চিহ্ন দিলাম। এবারে দেখো এই চিত্রটি কিন্তু চতুর্ভুজ নয়, এর 4টি বাহু নেই। কিন্তু পরের চিত্রটিকে যদি লক্ষ্য করি এর কিন্তু 4টি বাহু রয়েছে, 1 2 3 4, তার মানে ওকে কিন্তু আমরা চতুর্ভুজ বলতে পারি, যার কারণে আমরা এই বাঁ পাশে একটি টিক চিহ্ন দিয়ে দেবো। এরপরে দেখো যদি আর একটু নিচে লক্ষ্য করি, এইখানে এই চিত্রটি যদি লক্ষ্য করি এখানে কতটি বাহু রয়েছে, 1টি 2টি 3টি 4টি, তার মানে এটিও কিন্তু একটি চতুর্ভুজ। আমরা এখানে একটি টিক চিহ্ন দেব। এরপরে দেখো যদি এই পাশে চলে যাই, এখানে আমরা দেখতে পাচ্ছি এটির কয়টি বাহু রয়েছে, দেখো 1 2 3 4, তার মানে এটিকেও কিন্তু আমরা একটি টিক চিহ্ন দিয়ে দেব। এরপরে এই চিত্রটিকে যদি লক্ষ্য করি 1 2 3 4, এরও কিন্তু 4টি বাহু রয়েছে, তার মানে এটিকেও একটি টিক চিহ্ন দেবো, কারণ এটিও একটি চতুর্ভুজ। এবারে এটিকে যদি লক্ষ্য করি দেখো 1 2 3 4 5 6, ওর কিন্তু মোট 6টি বাহু রয়েছে, তার মানে ও কিন্তু চতুর্ভুজ নয়, কারণ আমরা জানি চতুর্ভুজ হতে হলে 4টি বাহু থাকতে হয়। এবং শেষে যে চিত্রটি রয়েছে দেখো এর কয়টি বাহু রয়েছে, 1 2 3 4, ওর কিন্তু 4টি বাহু রয়েছে, তার মানে ও একটি চতুর্ভুজ। ওকে আমরা টিক চিহ্ন দিলাম। আমাদের টিক চিহ্ন দেওয়ার কাজ হয়ে গেল। এবারে বলা হয়েছে যে এই চিত্রগুলোর মধ্যে যদি আয়ত বা বর্গ থেকে থাকে, যদি আয়ত বা বর্গ থেকে থাকে তাহলে তার পাশে কিন্তু আমাদের এই নামের জায়গাতে আয়ত লিখতে হবে বা বর্গ লিখতে হবে। তাহলে শুরুতে যে চিত্রটি দেখতে পাচ্ছি এটি কিন্তু আয়তও না বর্গও না, কারণ বর্গ হতে হলে 4টি বাহু সমান হতে হয়, এবং আয়ত হতে হলে কি হতে হয়, বিপরীত বাহুগুলো কিন্তু সমান হতে হয় এবং কোণগুলো সমান হতে হয়। তাহলে এটি বর্গ নয়, আয়ত নয়। এরপরে দেখো এটিও বর্গ নয়, আয়ত নয়। এরপরে দেখো এটিকে যদি লক্ষ্য করি এটির কি 4 বাহু সমান, আগে আমরা দেখবো যে 4টি বাহু সমান কিনা। দেখো এই বাহুর থেকে এই বাহু কিন্তু ছোট, আবার এটি থেকে এটি বড়, এটি থেকে এটি ছোট, তার মানে 4টি বাহু কিন্তু সমান নয়, তার মানে এটিকে আমরা বর্গ বলতে পারি না। এবার দেখো তো এটি আয়ত হয় কিনা। আমরা দেখতে পাচ্ছি যে এই বাহু এবং এই বাহু অর্থাৎ বিপরীত বাহুগুলো কিন্তু সমান রয়েছে, আবার এই বাহু বিপরীত বাহুগুলো সমান রয়েছে, তার মানে এটি আয়ত। আমরা এই যে নামের ঘরে এখানে লিখে দেব আয়ত, আমরা লিখে দেব আয়ত। এরপর দেখো এইখানের চিত্রটিকে আমরা দেখতে পাচ্ছি যে এটি কিন্তু 4 বাহু সমান নয়, প্রত্যেকটি বাহু আলাদা, তার মানে ও আয়ত নয় এবং বর্গ নয়। এরপরে যদি এই পাশে চলে যাই, এখানে দেখো তো এইখানে যে 4টি বাহু রয়েছে 4টি বাহু কি সমান, আমরা দেখতে পাচ্ছি এই বাহু এই বাহু এই বাহু এই বাহু 4টি বাহুই কিন্তু সমান। আর যখন 4টি বাহু সমান হয় তখন তাকে বলা হয় বর্গ। আমরা এইখানে লিখে দিব বর্গ। এরপরে দেখো এই চিত্রটিকে যদি লক্ষ্য করি এখানে কি 4টি বাহু সমান রয়েছে, 4টি বাহু কিন্তু সমান নয়, তার মানে ও বর্গ নয়। এবারে দেখে তো আয়ত হয় কিনা, আমরা দেখতে পাচ্ছি এই বাহু এবং এই বাহু, এই দুটি বাহু কিন্তু সমান রয়েছে, অর্থাৎ বিপরীত বাহু সমান, এবং এই বাহুর বিপরীত যেহেতু এটি, তার মানে এই দুটি বাহু কিন্তু আমরা দেখতে পাচ্ছি সমান রয়েছে, তার মানে বিপরীত বাহু যেহেতু সমান অর্থাৎ এটিকে আমরা বলতে পারি আয়ত। আমরা এখানে লিখে দেব আয়ত। তারপরে দেখো এই চিত্রটি কিন্তু আয়তও নয় বর্গও নয়। তারপরে নিচের চিত্রটিকে যদি লক্ষ্য করি এটি কি প্রথমে আমরা দেখব যে 4 বাহু সমান কিনা। দেখো এই বাহু থেকে কিন্তু এই বাহুটি বড়, আবার এই বাহু থেকে এটি ছোট, এটি থেকে এটি বড়, তার মানে কিন্তু এটি এর 4 বাহু যেহেতু সমান নয় তার মানে কিন্তু এটি বর্গ নয়। এবারে দেখো তো আয়ত হয় কিনা, আমরা দেখতে পাচ্ছি এর বিপরীত বাহু যেহেতু এটি, অর্থাৎ বিপরীত বাহুগুলো কিন্তু সমান রয়েছে, আবার এটির বিপরীত এটি, অর্থাৎ এই বিপরীত বাহু দুটিও সমান রয়েছে, তার মানে আমরা বলতে পারি এটি আয়ত। আমরা লিখে দেব আয়ত। আশা করি তোমরা সকলেই বুঝতে পেরেছো। এরপরে যদি আরেকটু নিচে চলে যাই, এখানে 6 নম্বরে আমাদেরকে বলা হয়েছে স্কেল ব্যবহার করে নিচের ডট কাগজে আয়ত ও বর্গ আঁকি। আমাদের বলা হয়েছে স্কেল ব্যবহার করে নিচের ডট কাগজে আয়ত ও বর্গ আঁকি। আমরা কিন্তু এখানে একটি ডট কাগজ দেখতে পাচ্ছি। এই ডটগুলোকে ব্যবহার করে আমাদের আয়ত আর্ট করতে হবে এবং বর্গ আঁকতে হবে। যেমন এখানে কিন্তু আমাদের একটি আয়ত একে দেখানো হয়েছে এবং একটি বর্গ আমাদের একে দেখানো হয়েছে।
আমরা আমাদের নিজেদের মতো করে এই ডটগুলোকে ব্যবহার করে বিভিন্ন ধরনের বিভিন্ন সাইজের আয়ত আমরা আঁকবো এবং বর্গ আমরা আঁকবো। যেমন আমরা যদি দেখো এই ডটগুলোকে ব্যবহার করে হ্যাঁ আমরা যদি একটি আয়তকে আর্ট করি, আমরা এইখান থেকে এই পর্যন্ত যেহেতু ডট ব্যবহার করেছি, তার মানে আমরা জানি আয়তের বিপরীত যে সাইড থাকে বা বিপরীত যে বাহু থাকে এটিও কিন্তু সমান হয়। তাহলে এই বিপরীত বাহুতে যদি আমরা একই পরিমাণ ডট ব্যবহার করি তাহলে এই দুটি কিন্তু বাহু সমান হলো। এবার আমরা কি করব, এই ডটের সাথে এই ডট এবং এই ডটের সাথে এই ডট, এই দুটিকে আমরা মিলিয়ে দেব। দেখো এখানে কিন্তু বিপরীত বাহুগুলো সমান হয়েছে, এই বাহুর সমান এটি, এটির সমান এটি, তাহলে এটি কিন্তু একটি আয়ত হয়ে গেল। আবার যখন আমরা বর্গ অঙ্কন করব তখন আমরা কি করব, আমরা জানি বর্গের 4টি বাহু সমান হয়। তাহলে আমরা যেমন এইখান থেকে এই এক ডট নিলাম, এখান থেকে আবার আরও এক ডট নিলাম, এখান থেকে আরও এক ডট, এখান থেকেও এক ডট, আমরা এক এক ডট নিয়ে নিয়ে আমরা যদি একটি চিত্র অঙ্কন করি, দেখো এটি কিন্তু হয়ে যাবে একটি বর্গ, কারণ এর 4টি বাহু সমান। তাহলে এইভাবে করে তোমরা কিন্তু এই ডটগুলোকে ব্যবহার করে নিজেদের মতো করে আয়ত এবং বর্গ আঁকবে। ঠিক আছে, এটি হচ্ছে তোমাদের কাজ। এরপর আরেকটু নিচে যদি লক্ষ্য করি, এখানে 1 নম্বর বলা হয়েছে বন্ধুর সঙ্গে আলোচনা করে শ্রেণীকক্ষের চারপাশের জিনিস যেমন বই, টেবিল, বোর্ড ইত্যাদি থেকে আয়ত ও বর্গ খুঁজে বের করি। ঠিক আছে, তোমাদের চারপাশে যে সমস্ত জিনিসগুলো রয়েছে এগুলো থেকে তোমরা কোন জিনিসটি আয়ত, কোন জিনিসটি বর্গ, এগুলো খুঁজে কিন্তু তোমরা বের করবে। যেমন আমরা আমাদের বিদ্যালয়ে যে ডাস্টার আমরা দেখতে পাই, দেখো এই ডাস্টারের যে পিছন সাইডটি রয়েছে এই সাইডটিকে কি বলা হয়, এটি কি বর্গ না আয়ত? আমরা কিন্তু জানি এটি আয়ত। তারপর আমাদের যে ব্ল্যাকবোর্ড রয়েছে, ব্ল্যাকবোর্ডটি কি আয়ত না বর্গ, এগুলো কিন্তু খুঁজে খুঁজে তোমরা বের করবে। ঠিক আছে, তাহলে তোমরা এই সম্পর্কে আরও ভালো ধারণা পাবে। এরপর আরেকটু নিচে 2 নম্বর আমাদের বলা হয়েছে নিচের 4টি চিত্রের প্রতিটিতে বর্গের কিছু অংশ দেওয়া আছে, বর্গগুলো সম্পূর্ণ করি। দেখো এখানে কিন্তু আমরা কিছু চিত্রের কিছু অংশ আমরা দেখতে পাচ্ছি এবং এখানে কি বলা হয়েছে, এই চিত্রগুলো কিসের অংশ, এগুলো হচ্ছে বর্গের কিছু অংশ, বর্গের অংশ। তার মানে বর্গ কীরকম থাকে, আমরা জানি বর্গের 4টি বাহু কিন্তু সমান থাকে। তাহলে আমাদের এই চিত্রগুলোকে আমাদের নিজেদের মতো করে কিন্তু সম্পূর্ণ করতে হবে। এখানে কিন্তু কিছু অংশ দেওয়া রয়েছে এবং বাকি অংশগুলো আমাদের নিজেদের অঙ্কন করতে হবে এবং অঙ্কন করে আমাদের কিন্তু বর্গ বানাতে হবে। যেহেতু এগুলো বর্গের অংশ, তার মানে এগুলোকে কিন্তু আমাদের বর্গ বানাতে হবে। বর্গ মানে তার চারপাশ সমান। আচ্ছা দেখো আমরা প্রথম চিত্রটিকে যদি লক্ষ্য করি, এখানের এই বাহু এবং এই বাহু, এই দুটি বাহু সমান। তারপরে এইখানে যে বাহুটি আমরা দেখতে পাচ্ছি এই 3টি বাহু কিন্তু সমান। এবার আমরা কি করব, আমরা এই বাহুর সাথে যদি এই বাহুকে মিলিয়ে দিই তাহলে এই বাহু কিন্তু একই সাইজেরই হয়ে যাবে এবং একই সাইজের 4টি বাহু ওরা হয়ে যাবে হচ্ছে কি, ওরা 4টি বাহু মিলে হয়ে যাবে একটি বর্গ। এবারে এটিকে আমরা কিভাবে বর্গ বানাবো, দেখো আমাদের কিন্তু এতটুকু সাইজই ব্যবহার করতে হবে, আর না হলে কিন্তু আমরা বর্গ বানাতে পারবো না। যদি এর চেয়ে বড় নেই তাহলে কিন্তু এটি বর্গ হবে না, তাই না? যেহেতু বর্গ বানাতে হবে তাহলে একই সাইজের কিন্তু আমাদের আরও 2টি রেখা বা বাহু নিতে হবে। তাহলে আমরা কিভাবে করে এটিকে সম্পূর্ণ করতে পারি, আমরা এখান থেকে যদি এই পর্যন্ত একটি বাহু নেই এবং এখান থেকে যদি এই পর্যন্ত একটি বাহু নেই তাহলে কিন্তু দেখো একই সাইজের 4টি বাহু হয়ে এখানে একটি বর্গ হয়ে গেল। তোমরা কিন্তু স্কেল দিয়ে এই কাজটি করবে। ঠিক আছে, তাহলে তোমাদের দাগগুলো সমান হবে, সোজা হবে। এরপরে দেখো এখানে কিন্তু শুধুমাত্র একটি বাহু আমাদের দেওয়া রয়েছে, তাহলে এতটুকু বাহুকে ব্যবহার করেই কিন্তু আমাদের বাকি 3টি বাহু অঙ্কন করতে হবে। তাহলে আমরা কি করলাম, আমরা এইখান থেকে আমরা ধরো যে এই পর্যন্ত একটি বাহু নিলাম, আবার এইখান থেকে এই পর্যন্ত আমরা একটি বাহু নিলাম, একই সাইজের বাহু কিন্তু আমাদের হলো। দেখো এবার যদি আমরা এই দুটি বাহুকে মিলিয়ে দিই তাহলে এই 4টি বাহু কিন্তু এক সমান হলো। ঠিক আছে, তাহলে এই 4টি বাহু মিলে কিন্তু হয়ে গেল একটি বর্গ। তাহলে আমাদের 3টি বর্গের ছবিকে আমাদের কিন্তু সম্পূর্ণ করা হয়ে গেল। বন্ধুরা আজকে আমাদের এই পর্যন্তই, আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে। আর হ্যাঁ, তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো, যেন আমার যে কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে খুব সহজেই তোমরা সেটি পেতে পারো। এবং 3য় শ্রেণীর যে কোনো পৃষ্ঠার সমাধান দেখতে এই সোজা যে লিঙ্কটি দেখতে পাচ্ছ এই লিঙ্কের উপর প্রবেশ করে তোমরা যে কোনো মুহূর্তে যে কোনো পৃষ্ঠার সমাধান খুব সহজেই দেখে নিতে পারো। সকলে ভালো থাকো, সুস্থ সবল থাকো, এই কামনা করে শেষ করছি। ধন্যবাদ সকলকে।